আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে লক্ষ লক্ষ ছোট ছোট কারখানা আছে যেগুলো কিন্তু এক মুহূর্তের জন্য থামে না, অনবরত কাজ করে চলেছে। তো চলুন আজকে আমরা সেরকমই একটা কারখানার রহস্য ভেদে নামি, যার নাম হলো রাইবোজোম, আর জেনে নিই কেন এটা আমাদের জীবনের জন্য এতটা দরকারি। রাইবোজোমকে সবাই যে নামে চেনে তা হল কোষের প্রোটিন কারখানা, আর এই নামটাই কিন্তু সব বলে দিচ্ছে। এর প্রধান কাজই হলো প্রোটিন তৈরি করা। আর এই প্রোটিন কি করে? আমাদের চুল থেকে শুরু করে শরীরের প্রায় সবকিছুই তো এই প্রোটিন দিয়েই গড়া। আচ্ছা, তো এই যে প্রোটিন কারখানা, এটা আসলে কোথায় থাকে, কিভাবে কাজ করে? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে এর উপস্থিতিটা ঠিক কোথায় কোথায় সেটা দিয়ে। রাইবোজোম যে কতটা মৌলিক বা ফান্ডামেন্টাল সেটা এই স্লাইডটা দেখলেই বোঝা যায়। দেখুন, এটা কিন্তু শুধু মানুষ নয়, ব্যাকটেরিয়া থেকে শুরু করে সব ধরনের জীবকোষেই পাওয়া যায়। এজন্য একে বলা হয় সার্বজনীন অর্গানেল। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এর কোনো বাইরের পর্দা বা মেমব্রেন নেই, যা একে অন্য অর্গানেলগুলো থেকে একদম আলাদা করে তোলে। আর সংখ্যা ভাবা যায়, একটা সাধারণ ব্যাকটেরিয়ার ভেতরেই প্রায় 20,000 রাইবোজোম থাকে, আর এটা ওই কোষের মোট শুকনো ওজনের প্রায় 22%। অসম্ভব ব্যাপার, তাই না? আর জানেন, এই রাইবোজোমগুলো কিন্তু একা একা কাজ করতে পছন্দ করে না। অনেক সময় এরা একসঙ্গে মিলে একটা চেইন বা শিকল তৈরি করে, যেটাকে বলে পলিরাইবোজোম। দেখতে একদম মুক্তোর মালার মতো লাগে। এর ফলে কি হয়? একই সময়ে অনেকগুলো প্রোটিন তৈরি করা যায়, যা কোষের কাজ করার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। তবে সব রাইবোজোম কিন্তু দেখতে বা কাজে একরকম নয়। তাহলে চলুন এবার এদের প্রধান দুটো মডেল 70S আর 80S এদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই পার্থক্যটাই কিন্তু জীবজগতের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। রাইবোজোম মূলত দুই প্রকারের। একদিকে আছে 70S রাইবোজোম, যেটা পাওয়া যায় ব্যাকটেরিয়ার মতো সরল কোষগুলোতে, আর অন্যদিকে আছে 80S রাইবোজোম, যেটা থাকে আমাদের মতো জটিল জীবের কোষে। এদের গঠনটাও আলাদা। 70S তৈরি হয় দুটো ছোট অংশ দিয়ে, একটা 50S আর একটা 30S, আর 80S তৈরি হয় 60S আর 40S অংশ দিয়ে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? এই যে 70S বা 80S বলছি, এই এসটা আসলে কি? আর সাধারণ অঙ্কের হিসেবে তো 50 আর 30 যোগ করলে 80 হওয়া উচিত, কিন্তু এখানে 70 হচ্ছে কেন? এর উত্তরটা লুকিয়ে আছে সোয়েডবার্গ ইউনিট বা সোয়েডবার্গ এককের মধ্যে। এটা আসলে ভরের কোনো একক না, বরং এটা হলো একটা মাপ, যেটা দিয়ে বোঝা যায় সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানোর সময় কণাগুলো কত দ্রুত নিচে থিতিয়ে পড়ছে। সুইডিশ বিজ্ঞানী থিওডোর সোয়েডবার্গের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। আর যেহেতু এটা শুধু ভরের ওপর নয়, কণার আকার আর ঘনত্বের ওপরেও নির্ভর করে, তাই এর মানটা সাধারণ যোগের নিয়ম মেনে চলে না। আচ্ছা, তাহলে তো প্রকারভেদ বোঝা গেল। এবার চলুন এই প্রোটিন কারখানাগুলোর ভেতরে একটু উকি দিয়ে দেখা যাক, মানে কি দিয়ে তৈরি এই জটিল যন্ত্রগুলো। রাইবোজোমের মূল উপাদান হলো দুইটা জিনিস, আরএনএ আর প্রোটিন। তবে মজার ব্যাপার হলো 70S আর 80S এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন 70S রাইবোজোমে আছে 3 ধরনের আরএনএ আর 52 ধরনের প্রোটিন। অন্যদিকে 80S রাইবোজোমে আছে 4 ধরনের আরএনএ আর 80 ধরনের প্রোটিন। এই ছোট্ট পার্থক্যটাই যে পরে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেটা আমরা একটু পরেই দেখব। তো কারখানার গঠন তো জানা হলো, কিন্তু এর অ্যাসেম্বলি লাইনটা ঠিক কিভাবে কাজ করে? চলুন প্রোটিন তৈরির সেই অসাধারণ প্রক্রিয়াটা এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রোটিন তৈরির পুরো প্রক্রিয়াটাকে আমরা মোটামুটি 3টে ধাপে ভাগ করতে পারি। প্রথমে এমআরএনএ মানে জেনেটিক তথ্যের যে ব্লুপ্রিন্ট, সেটা এসে রাইবোজোমের ছোট অংশটার সাথে জুড়ে যায়। এরপর বড় আর ছোট অংশ দুটো একসাথে মিলে একটা সম্পূর্ণ কার্যকরী রাইবোজোম তৈরি করে ফেলে। আর সবশেষে এই রাইবোজোমটা এমআরএনএ বরাবর এগোতে থাকে, ব্লুপ্রিন্টের কোড পড়তে থাকে, আর সেই অনুযায়ী অ্যামিনো অ্যাসিড জুড়ে জুড়ে একটা লম্বা চেন বা পলিপেপটাইড তৈরি করে। এটাই হলো আমাদের প্রোটিন। এই অ্যাসেম্বলি লাইনের আবার কয়েকটা নির্দিষ্ট ওয়ার্কস্টেশন বা কাজের জায়গা আছে, যেমন এ সাইট, এটা হলো এন্ট্রি পয়েন্ট, যেখান দিয়ে নতুন অ্যামিনো অ্যাসিডগুলো এসে ঢোকে। পি সাইটে বাড়তে থাকা প্রোটিন চেইনটাকে ধরে রাখা হয়। আর ই সাইট মানে এক্সিট পয়েন্ট, যেখান দিয়ে কাজ শেষ হয়ে যাওয়া উপাদানগুলো বেরিয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই এমআরএনএ বাইন্ডিং সাইটটা আছেই, যেটা মূল নকশাটাকে শক্ত করে ধরে রাখে। এতক্ষণ আমরা যা যা জানলাম, এবার সেগুলোকে একসাথে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। চলুন দেখি এই দুই ধরনের রাইবোজোমের মধ্যেকার সামান্য পার্থক্যটা কিভাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একটা বিপ্লব নিয়ে এসেছে। 70S আর 80S রাইবোজোমের মধ্যে যে পার্থক্য, সেটা আক্ষরিক অর্থেই একটা জীবন মরণের প্রশ্ন। কারণ এই একটা পার্থক্যের উপর ভিত্তি করেই আমরা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারি, নিজেদের কোনো ক্ষতি না করে। ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং।
টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিকগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা টার্গেট করে শুধু ব্যাকটেরিয়ার 70S রাইবোজোমকে। এগুলো ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরির কারখানাটাকেই বন্ধ করে দেয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের শরীরের নিজস্ব 80S রাইবোজোমের ওপর এদের কোনো প্রভাবই পড়ে না, তারা একদম অক্ষত থাকে। আর এর গুরুত্বটা ঠিক কোথায় ভেবে দেখুন, অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার প্রোটিন কারখানাটাই বন্ধ করে দিচ্ছে, আর নতুন প্রোটিন তৈরি না হলে ব্যাকটেরিয়াগুলো না পারে কোনো কাজ করতে, না পারে বংশবৃদ্ধি করতে। ফলে কি হয়, আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম সহজেই সংক্রমণটাকে হারিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যায়। আর আমাদের কোষগুলো, তারা একদম নিরাপদ থাকে, কারণ তাদের 80S রাইবোজোমকে তো এই ওষুধগুলো চিনতেই পারে না। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, জীবনের জন্য প্রয়োজনীয় সব কলকবজা বা মেশিনারি তৈরির পেছনে রাইবোজোমের এই যে সার্বজনীন ভূমিকা, সেটার কথা চিন্তা করলে রাইবোজোমকে কি কোষের সব অর্গানেলের মধ্যে সবচেয়ে মৌলিক বা ফান্ডামেন্টাল হিসেবে বিবেচনা করা যায়?